নদীর চলার পথে ধীরে ধীরে তৈরি হয়েছে। যেমন আমরা দেখি প্রকৃতির যে পরিবর্তন হয় সময়ের সঙ্গে সঙ্গে, এটাও তাই। এটা হচ্ছে মানসাই নদী। এখানকার যারা বাসিন্দা তাদের সঙ্গে দুটো নদী, যেমন সুটুঙ্গা এবং মানসাই নিয়ে আমরা বড় হয়েছি। সেই মানসাই এর সঙ্গে মানুষের জীবন জীবিকা সব কিছু যেমন জড়িয়ে আছে, তার সঙ্গে একটা বিশেষভাবে মানুষের জীবন জীবিকার পরিবর্তন, মানুষের চরিত্রগত পরিবর্তন এনেছে। এই যে আমার চতুর্দিকে যে বিস্তৃত ভূমি দেখা যাচ্ছে, সেটা কি করে হলো সেটা আমি আসছি। তার আগে বলবো এই মানসাই আমাদের জীবনে কতটা ব্যাপক। আমি যখন প্রথম স্থির চিত্র গ্রহণ শুরু করি, সেই সময় আমার সম্পূর্ণ এই স্থির চিত্র গ্রহণের বা আলোকচিত্র গ্রহণের পুরো বিষয়টাই আমার মাথা জুড়ে ছিল মানসাই। তখন থেকে আমার এই মানসাই পাড়ের গপ্প আপনারা দেখেছেন বা কেউ কেউ মনে রেখেছেন। সেই সময় আমি ছোট ছোটোভাবে এই মানসাই পাড়ের গপ্প ছবির সঙ্গে উপস্থাপন করতাম। সেইটা নিয়ে আমি কিন্তু আমাদের যে রাজধানী শহর কলকাতা, সেইখানে আমার একক প্রদর্শনী করে এসেছি। বিভিন্ন দেশে বিদেশে সেই ছবি নিয়ে আমি পুরস্কৃত হয়েছি ছবির জন্য। তো সেটা একটা বিষয়। তারপরে এলো আমার ছবি দেখে একজন পছন্দ করলেন, যিনি এখানে একটা উপন্যাস লিখলেন, তার নামও মানসাই। তারপরে এই যে বিষয়টা শুরুর থেকে বলার চেষ্টা করলাম, এর সঙ্গে যে প্রকৃতিগত পরিবর্তন, মানুষের জীবিকার পরিবর্তন। এই নদী এক সময় ছিল বেগবতী নদী। যখন এই নদীতে বিখ্যাত বরেলি মাছ, বিখ্যাত ইলিশ মাছ, বিখ্যাত চিংড়ি মাছ, বিখ্যাত বোয়াল মাছ, সমস্ত কিছু, এছাড়াও মহাশোল মাছের থেকে শুরু করে আর মাছ, বাঘার মাছ সব পাওয়া যেত। এই নদী জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে মালদের জীবন জড়িয়েছিল, অর্থাৎ মৎস্যজীবী, যাদের এই সামনে এই পশ্চিম পাড়ে এদের বসবাস, যেটা এখানে খাটের বাড়ি বলা হয়। এখন 12 নম্বর 1 নম্বর ওয়ার্ড এবং খাটের বাড়ি, সেখানেই মালদের বাস। তাদের জীবন জীবিকা সম্পূর্ণভাবে নির্ভর করত এই মানসাই নদী এবং তার সঙ্গে যে মাছ তারা পেত সেগুলো বিক্রি করেই তাদের পেশা চলতো। এইবার কি হলো, 1970-71 এরকম সন হবে। সেই সময় এক প্রলয়ঙ্করী বন্যা হলো এবং বন্যার পরে প্রচুর ক্ষয়ক্ষতি হলো এবং তারপরেই তৎকালীন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায় এখানে ভিজিটে এলেন এবং এখানে বাঁধের ব্যবস্থা করলেন। এবং এর সঙ্গে সঙ্গে তখন যে পশ্চিমবঙ্গের শিল্প কারখানা, তার জন্য যে বিদ্যুতের দরকার হবে, সেই জন্য এর আপস্ট্রিমে বসলো জলবিদ্যুৎ প্রকল্পগুলো, অনেক জলবিদ্যুৎ প্রকল্প বসলো। একদিকে আপস্ট্রিমে জলবিদ্যুৎ প্রকল্পের জন্য দেও বাঁধ, আর নিচের দিকে এই বন্যা প্রতিরোধে বাঁধ নদীর নাব্যতা হারিয়ে ফেললো। নাব্যতা এবং গতি হারানোর জন্য, মানে প্রথমে গতি হারালো, তারপরে হারালো নাব্যতা। এবং এখানে এই চর গজে উঠলো, যেই চরের উপরে আমি দাঁড়িয়ে আছি, এটা দীর্ঘ 7 কিলোমিটার দীর্ঘ। একদিকে নতুন নির্মিত রেল ব্রিজ, আরেকদিকে হচ্ছে মানসাই ব্রিজ। তার মাঝখানে এই সবুজ শ্যামলা এই যে গাছপালাগুলো এবং চর দেখছেন। তো এই দিকে আমি বলছিলাম যে সেই মালরা তাদের যে পেশা, তারাও কিন্তু হারিয়ে ফেললো নদীর নাব্যতা কমার সঙ্গে সঙ্গে। কারণ সেই ইলিশ মাছও থাকলো না, সেই চিংড়িও থাকলো না, সেই বরেলি মাছেরও অভাব দেখা দিল। কিন্তু এদিকে জনসংখ্যা বৃদ্ধি, তার সঙ্গে পাল্লা দিয়ে তারা পেশা পরিবর্তন করতে বাধ্য হলো। এবার তারা কি পেশা এলো? শুরুর দিকে যারা বৃদ্ধ অশক্ত মহিলা, তারা এই যে চর, সেখানে গরু চড়ানো শুরু করলো। অর্থাৎ মৎস্যজীবী বা মালদ থেকে তারা গো পালক বা গোয়ালা হয়ে গেল। এবং তখন আরও বিভিন্ন ধরনের সমস্যা এখানে দেখা দিল, যেটা হচ্ছে এই চর দখলকে কেন্দ্র করে। একদল লোক সেই চরকে দখল করে, এখানে আমার পেছনে দেখা যাবে, এখানে যেমন একটা মন্দির দিয়েছে, সেই কলা বাগান থেকে শুরু করে বিভিন্নভাবে যে কৃষি সবজি এগুলো লাগানো শুরু করলো এবং চর ঘিরে ফেললো। এবং ততদিনে এইখানের যে মালরা, তারা কিন্তু এই যে মৎস্যজীবী পেশার থেকে অনেকেই এই গোয়ালা পেশার মধ্যে তারা নিজেদেরকে নিমজ্জিত করেছে বা নিজেরা সেটার উপরে নির্ভর হয়েছে। তারা দেখলো তাদের প্রথম পেশা গেছে এই মালর পেশা, যে মৎস্যজীবী পেশা। তারপরে যে পেশাতে এসছে, অর্থাৎ গরু চড়ানো, সেই গোয়ালা,
সেটাও কিন্তু হাতছাড়া হওয়ার দিকে, কারণ ধীরে ধীরে মানুষ এই চর আবার দখল করা শুরু করলো। তখন এইখানে আপনারা হয়তো শহরের অনেকেই জানেন না, কিন্তু আমি যেহেতু নিয়মিত আসি আমি দেখেছি এইখানে রক্তক্ষয়ী সংগ্রাম হয়েছে। এখানে গোলা গুলি বন্দুক, এমনকি মাথাভাঙার পুলিশ বাহিনী, কুচবিহার থেকে পুলিশ বাহিনী এসছে, এবং তারপরে আবার ধীরে ধীরে যে এইখানকার এই যে মালো যারা আছে তাদের অধিকার তারা কিন্তু ফিরে পেয়েছে। এই চরের অবৈধ দখলদারি সেগুলো এখান থেকে অপসারিত হয়েছে। এবং এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে এইখানকার মাথাভাঙার খাটের বাড়ির যে মানুষ তারা কিন্তু গণতান্ত্রিক বোধ সম্পন্ন, তাদের গণতান্ত্রিক চেতনা আগাগোড়াই আমরা দেখে। তো যাই হোক, সব কিছু শেষে এইটা একটা অদ্ভুত জায়গা তৈরি হয়েছে, একটু পরিশ্রম হবে, হেঁটে আসতে হবে, কিন্তু সান্ধ্যকালীন এর যে পরিবেশ সত্যি খুব মানে মনোরম, এবং বাতাস চতুর্দিকে, তার সঙ্গে সবুজ, চোখ জুড়িয়ে যাবে। আপনারা একবার এখানে এসে এই অভিজ্ঞতা অর্জন করতে পারেন এবং তাতে আনন্দিত হবেন বলেই মনে হয়। যাই হোক, আজকের গল্প শুরু করেছিলাম মানসাই পাড়ের গল্প, যেখানে আমার এই গল্পের কথক হচ্ছেন জয়ন্ত দা, অর্থাৎ জয়ন্ত গুহ ঠাকুরতা। এইখানে আরও আগের, আমি 70-এর দশক থেকে যেমন ছোট্ট করে বললাম, তো জয়ন্তদা এই যে কালপর্ব, দীর্ঘ কালপর্ব, যখন কিনা শীতপ্রভা এবং নবতোয়া বলে দুটি নদী ছিল এখানে, একটা হচ্ছে বর্তমান তোরসা এবং মানসাই একত্রে মিশেছিল, তারপরে ভৌগোলিক কারণে সেই দুটো নদী আলাদা হয়ে গেল। এখন আমরা ভাবতেও পারি না কোনো এক সময় তোরসা এবং মানসাই একত্রে মিশেছিল। সেই সময়কালের আগের থেকে কিন্তু গল্প শুরু হয়েছে। তো সেটাও আশা করি আপনাদের ভালো লাগে বা ভালো লাগছে, আপনারা সাক্ষাতে অনেক সময় বলেছেন। তো আপনাদের সুচিন্তিত মন্তব্য কাম্য, আমরা আমাদের মতো করে বলে যাই। আপনাদেরও যদি ভালো লাগা ভালোবাসাগুলো আমাদের সঙ্গে শেয়ার করেন, আমাদের একটু হয়তো ভালো লাগবে, এবং আমরা যে পরিশ্রমটা করি এটা করার জন্য, সেই পরিশ্রমটা সার্থক বলেই মনে হবে। ধন্যবাদ।